নমস্কার বন্ধুরা, আমি সুশোভন ঘোষ। তোমাদেরকে স্বাগত ইউটিউব চ্যানেলে। তো আমি আজকে শুরু করব জিওগ্রাফির সেকেন্ড পার্ট। মানে আগের ভিডিওতে আমরা শুরু করেছিলাম জিওগ্রাফির ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা। আজ আমরা শুরু করব ইউনিভার্স এবং সোলার সিস্টেম। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। তো আজকে প্রথম জিনিস হবে শুধুমাত্র আমরা ইউনিভার্সের পার্টটা কমপ্লিট করব। তো তার জন্য এটা আমাদের পার্ট 1। পার্ট 2 এ আসবে সোলার সিস্টেম। এবং তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেলে নতুন একটা সংযোজন হয়েছে, স্মার্ট বোর্ড এসছে, এবং তার জন্য আমরা দেখতে পাবো অনেক ধরনের পিকচার এবং ভিডিও আমরা দেখতে পাবো, এবং আমাদের পড়াশোনাগুলোকে আরো ইন্টারেস্টিং করে দেওয়ার চেষ্টা করব। এবং আমরা বানিয়েছি, আমাদের গ্রুপ মেম্বাররা আমাদের হেল্প করেছে আমাদেরকে এই পিডিএফটা বানাতে। এবং যাতে তোমাদের আরো ইন্টারেস্ট বাড়ে, তা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং সাবস্ক্রাইব করো। তো স্টার্ট করা যাক আজকে আমাদের নতুন চ্যাপ্টারটা, সেটা হচ্ছে ইউনিভার্সের পার্ট 1। তো প্রথম জিনিস যে আমাদের ইউনিভার্সটা কি, আমরা তো পৃথিবীতে বসবাস করি, রাইট? তো আমাদের যদি বলা হয় একটা আমরা প্রত্যেকেই জানি মরুভূমি জানি, সাহারা ডেজার্ট জানি, থার ডেজার্ট জানি। তো মরুভূমি কি দিয়ে তৈরি? মরুভূমি স্যান্ড বা বালি দিয়ে তৈরি, বালির ছোট ছোট কণা দিয়ে। তো আমরা যদি ধরি যে ইউনিভার্সটা হচ্ছে একটা থার ডেজার্ট অথবা সাহারা ডেজার্ট, মানে বড় একটা বিস্তীর্ণ এরিয়া বালিতেই সম্পূর্ণ কভার করা আছে। ইউনিভার্সটাও সেই জিনিসটা দিয়ে তৈরি, সেরকম টাইপের। তো থার ডেজার্টে অথবা যে কোনো ডেজার্টে বালিতে ভর্তি, ঠিক তেমনি আমাদের ইউনিভার্সটাও একটা বড় একটা এরিয়া, এবং তাতে অনেক ধরনের প্ল্যানেট, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, নেবিউলার, গ্যাসিয়াস অবজেক্ট, ওয়াটার পার্টিকেলস, অনেক কিছু দিয়ে ভরপুর আছে। তো তার জন্য আমরা যদি দেখতে চাই যে আমাদের যে ইউনিভার্সে যে পড়াশোনা, সেই ইউনিভার্সের পড়াশোনায় কি বলা হয়? কসমোলজি। এখানে লেখা আছে, দেখতে হবে তোমরা প্রত্যেকে। কসমোলজি হচ্ছে আমাদের ইউনিভার্সের পড়াশোনাকে বলা হয় কসমোলজি। ওকে, তো ইউনিভার্সের ডেফিনেশন দেখা যাক। Universal definition. Universe is a commonly defined as a totality of everything. Everything মানে এখানে কোন কোন জিনিসগুলোকে বোঝানো হচ্ছে? এখানে আছে all physical matters, energy, planets, stars, galaxies, and other continent contents of integrated space. ইন্টিগ্রেটিভ স্পেস মানে কি বলা হচ্ছে এখানে? তোমরা জানো কি আমাদের পৃথিবীতে আমরা বিষ্ণু পুরাণে আমরা এর সাথে রিলেট করা যায়, বিষ্ণু পুরাণে একটা ঘটনা আছে। সেখানে বরাহ বলে যে একটা অবতার আছে বিষ্ণুর। সেখানে বলা হচ্ছে যে পৃথিবীকে তার সিংহের মাধ্যমে একটা সমুদ্র থেকে তুলে ধরছে। তো আমাদের এখন নাসার সায়েন্টিস্টরা খুঁজে পেয়েছেন যে আমাদের এই মহাকাশে একটা বিরাট বড় একটা এরিয়া জলের ওয়াটার পার্টিকেল দিয়ে ভর্তি, যেটা আমাদের একটা বড় একটা সমুদ্র বলা চলে। তো অ্যাকচুয়ালি সেই সমস্ত জিনিসই আছে, শুধুমাত্র আমাদের গ্যালাক্সি অথবা নক্ষত্র দিয়ে তৈরি নয়। নক্ষত্র আছে, তার মধ্যে গ্রহাণু আছে, গ্রহপুঞ্জ আছে, ধূমকেতু আছে, অনেক কিছু প্ল্যানেট আছে, এবং অনেক ধরনের গ্যাসিয়াস অবজেক্ট। পিলার অফ ক্রিয়েশন বলে এক ধরনের নেবিউলার আছে, এক ধরনের গ্যাসের অবজেক্ট আছে। ওকে, তো দেখা যাক নেক্সট পার্ট। আমাদের নেক্সট পার্টে কি আছে? নেক্সট পার্টে আছে, এ দেখো, অ্যাকচুয়ালি এটা পিকচার অফ ইউনিভার্স। তোমরা জানো যে অবজারভেবল ইউনিভার্স, এটা অ্যাকচুয়ালি অবজারভেবল ইউনিভার্স। তা মানে কি অবজারভেবল ইউনিভার্স? মানে সায়েন্টিস্টরা, অ্যাস্ট্রোনটরা, তারা এই পার্টিকুলার এরিয়া পর্যন্ত এখনো পর্যন্ত পড়াশোনা করতে পেরেছে, জানতে পেরেছে আমাদের ইউনিভার্স তার থেকেও বড়। শুধু এই পার্টিকুলার এতদিন পর্যন্ত 100 বছর ধরে অথবা তারও অনেক বছর ধরে আমাদের সায়েন্টিস্ট এবং রিসার্চাররা তার এতটা পর্যন্ত এরিয়া জানতে পেরেছে যে আমাদের পৃথিবী এতটা পর্যন্ত, আমাদের ইউনিভার্সটা এতটা পর্যন্ত আছে, কিন্তু তার বাইরেও অনেক কিছু আছে। ওকে, তো কি করে জানতে পেরেছে? প্রথম কথা হচ্ছে নাসা একবার 1960 অর 1962 এরকম এই বছরের মাঝখানে ভয়েজার 1 এবং ভয়েজার 2, ভয়েজার 1
অ্যান্ড ভয়েজার। ওকে, ভয়েজার 1 এবং ভয়েজার 2 এই দুটো স্যাটেলাইট নাসা 1960 অথবা 1962 এই দুটো ইয়ারের মধ্যে লঞ্চ করেছিল। ওকে, তো ওতে দেখা যাচ্ছে যে স্যাটেলাইটটা আমাদের সৌরজগৎকে ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত গেছে এবং কন্টিনিউয়াসলি সিগন্যাল পাঠাচ্ছে। এখনো পর্যন্ত ভয়েজার 2টা এখনো পর্যন্ত অ্যাক্টিভ। তো এটা তো গেল ইউনিভার্স। ওকে, ইউনিভার্সে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের লাইট, বিভিন্ন কালার, কিন্তু এই কালারগুলো, এই লাইটগুলো এক একটা গ্যালাক্সিকে বোঝাচ্ছে। এক একটা গ্যালাক্সি। আমরা কোন গ্যালাক্সিতে বসবাস করছি? আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে বসবাস করছি। ওকে, তো আমরা দেখি আবার মিল্কি ওয়ে গ্যালাক্সিটা কিরকম টাইপের দেখতে। মিল্কি ওয়ে গ্যালাক্সি হচ্ছে এটা। আমরা যদি পৃথিবী থেকে যদি দেখি, গ্যালাক্সিটা এরকম টাইপের দেখতে। অ্যাকচুয়ালি একটা লম্বা একটা স্ট্রেট লাইনের মতন দেখাচ্ছে। এর রিজন আছে কেন এবং কিভাবে, এবং আমরা কোথায়, আমাদের পৃথিবীতে সোলার সিস্টেমটা আমাদের গ্যালাক্সির মধ্যে কোথায় বসবাস করছে সেটাও দেখাবো। ওকে, তার আগে জানি না আমাদের গ্যালাক্সি কাকে বলে। গ্যালাক্সির ডেফিনেশন কি? Galaxies are made up of millions of stars held together by force of gravity, and these stars account for most of the masses of the galaxy. এখানে কি বলেছে? একটা ইম্পর্টেন্ট জিনিস, দুটো ইম্পর্টেন্ট জিনিস, মিলিয়ন্স অফ স্টার্স আর হচ্ছে কি ফোর্স অফ গ্র্যাভিটি। আমরা কি জানি আমাদের সূর্য, আমাদের সোলার সিস্টেমে আমাদের কোন নক্ষত্রটা সবচেয়ে কেন্দ্রে আছে? সেটা হচ্ছে সূর্য। ওকে, এবং সূর্যকে কেন্দ্র করে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, জুপিটার। ওকে, লাস্টে বলা হচ্ছে ডোয়ার্ফ প্ল্যানেট, যেটা হচ্ছে কি বা বামন গ্রহ, প্লুটো। তো এই টোটাল 8টা আমাদের গ্রহ অবস্থান করছে। ওকে, তো সূর্য কি? সূর্যের ব্রাইট একটা অবজেক্ট না, নক্ষত্র। কারণ আমি কি বলেছিলাম এখানে আছে কি, এই এক একটা লাইট, এক একটা যে ব্রাইট পার্ট গুলোকে বলা হচ্ছে কি নক্ষত্র। ওকে, এবং নক্ষত্রগুলোকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে এক একটা গ্রহ, উপগ্রহ। তো এখানে আমাদের সূর্যের গ্র্যাভিটি অত্যন্ত বেশি, তার জন্য এই বাকি যেগুলো গ্রহগুলো, বুধ থেকে শুরু করে নেপচুন, এই সবকটা গ্রহ সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে অথবা রিভলভ করছে। ওকে, ঠিক তেমনি পৃথিবীর একটা গ্র্যাভিটি আছে, গ্র্যাভিটেশনাল পুল। তার জন্য চাঁদ, আমাদের যে স্যাটেলাইট বা উপগ্রহ, কি নাম? মুন। ইংলিশে তাকে বলা মুন, বা বাংলায় বলা হয় চাঁদ, সেটা ঘুরে চলেছে। তো এখানে আমাদের হচ্ছে, বা বাংলায় বলা হয় চাঁদ, সেটা ঘুরে চলেছে। তো এখানে আমাদের হচ্ছে কি গ্র্যাভিটেশনাল পুলটা ইম্পর্টেন্ট। ওকে, যে গ্রহ, যে নক্ষত্র যত বড়, তার গ্র্যাভিটেশনাল পুল তত বেশি। আমরা এখানে জানতে পারবো যে নক্ষত্র যেমন পৃথিবীতে, আমাদের ইউনিভার্সে যেমন ব্রাইটেস্ট পার্ট যেমন আছে, ঠিক তেমনি ডার্ক অবজেক্ট আছে। ডার্ক অবজেক্টের মধ্যে পড়ছে ব্ল্যাক হোলেরও একটা গ্র্যাভিটেশনাল পুল আছে। দুটো কিন্তু আলাদা আলাদা। নক্ষত্র হচ্ছে একটা হিলিয়াম অথবা হাইড্রোজেন গ্যাস দিয়ে তৈরি, আর অন্যদিকে হচ্ছে কি ব্ল্যাক হোল হচ্ছে কি একটা সম্পূর্ণ ডার্ক ম্যাটার এবং তার কন্টিনিউয়াস গ্র্যাভিটেশনাল পুল আছে। ওকে, নাও তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে যে গ্যালাক্সিস আর মেড অফ মিলিয়ন্স অফ স্টার্স। এখানে আমরা দেখি পিকচারটা, গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে কি, আমরা যে আমাদের সোলার সিস্টেম পার্ট হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে পড়ছে। এটা কিরকম টাইপে দেখতে? এটা একটা মনে হচ্ছে সেন্ট্রাল পার্টে, এটা হচ্ছে কি, এটা আর্ম আছে না, এক একটা আর্মের মতন দেখতে হচ্ছে, বা বাহু। ওকে, এক একটা বাহুর মতন দেখতে লাগছে। তো এটা কি ধরনের শেপ? এটা হচ্ছে কি স্পাইরাল। এখানে হচ্ছে কি এক একটা স্পাইরাল বা বাহু বা আর্ম। ওকে, আমরা বসবাস করছি ঠিক এরকম একটা জায়গায়, তো তার না, আমরা যখন এই ধরনের পার্টে বসবাস করছি, যেহেতু আমরা সেন্ট্রাল পার্টে নেই, তার আমরা যখন পৃথিবী থেকে যখন দেখছি, আমরা তখন একটা বাহুকে দেখছি, একটা স্ট্রেট একটা আর্ম কে দেখছি। ওকে, তো তার আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিটা আমাদের পৃথিবী থেকে এরকম ভাবে দেখতে। কিন্তু স্পেস থেকে যদি দেখা যায়, পৃথিবীর বাইরে থেকে যদি দেখা যায়, অনেকটা দূরে গিয়ে যদি দেখা যায়, তাহলে আমার গ্যালাক্সিটা, মিল্কি ওয়ে গ্যালাক্সিটা হচ্ছে ঠিক এরকম টাইপের।
এইভাবে দেখতে লাগে। ওকে, নাও মিল্কি ওয়ে গ্যালাক্সির আমাদের বাংলা নাম কি? আকাশ গঙ্গা। মিল্কি ওয়ে গ্যালাক্সি বাংলা অথবা হিন্দি নাম হচ্ছে কি? আকাশ গঙ্গা। ওকে, নাও নেক্সট পার্ট হচ্ছে কি, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি তো আছে, ইউনিভার্সে তো আমি বলেছি যে আমরা জেনেছি যে ইউনিভার্সে অনেক ধরনের গ্যালাক্সি, অনেক অনেক গ্যালাক্সি নিয়ে গঠিত। তো মিল্কি ওয়ে গ্যালাক্সিটা হচ্ছে একটা, ঠিক তেমনি আমাদের কাছের নিকটস্থ গ্যালাক্সি আরেকটা আছে, সেই গ্যালাক্সির নাম হচ্ছে কি? অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। সে নাম হচ্ছে কি? অ্যান্ড্রোমেডা, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। ওকে, তার নাম হচ্ছে কি? অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি কিরকম টাইপের দেখতে? অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিও অনেকটা স্পাইরাল আর্ম আছে। মিল্কি ওয়ে গ্যালাক্সি যেরকম দেখতে হয় ঠিক তেমনি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিও সেরকম টাইপের দেখতে। নেক্সট পার্ট, আমরা আসি যে মিল্কি ওয়ে গ্যালাক্সি কিরকম, তা কত বছর বয়স এবং কি কি নিয়ে গঠিত। ওকে, দেখা যাক। মিল্কি ওয়ে গ্যালাক্সিটা গঠিত হয়েছে অ্যাবাউট 300 বিলিয়ন ইয়ার্স, মিলিয়ন না বিলিয়ন ইয়ার্স, 300 বিলিয়ন ইয়ার্স। ওকে, এর বয়স। Planets and other objects revolve around the sun and make up the solar system. আমাদের যে বললাম না এখানে, আমাদের এখানে বললাম না যে ঠিক এই পার্টে আমরা বসবাস করছি, এখানে আমাদের সোলার সিস্টেম, এখানে আমাদের সোলার সিস্টেম ঠিক এই পার্টটায়। ওকে, এই পার্টটা আমাদের সোলার সিস্টেম। তো এই পার্টে সেন্ট্রাল আছে কি? সূর্য অথবা সান, এবং তাকে রিভলভ করে চলেছে অন্যান্য গ্রহগুলো। ওকে, তো নেক্সট পার্টে আসা যাক যে আমাদের স্ট্রাকচার, গ্যালাক্সি স্ট্রাকচার। পৃথিবীতে আমাদের ইউনিভার্সে অনেক অনেক গ্যালাক্সি আছে, তার বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারগুলো আগে ছবি দেখি আমরা কিরকম টাইপের দেখতে। একটা হচ্ছে কি স্পাইরাল গ্যালাক্সি, স্পাইরাল গ্যালাক্সি। নেক্সট ওয়ান হচ্ছে কি ইলেপটিক্যাল গ্যালাক্সি। নেক্সট আর 3 নম্বর হচ্ছে কি ইররেগুলার গ্যালাক্সিস। এগুলো এক একটা শেপ, মনে রাখতে হবে এগুলো এক একটা শেপ। ওকে, স্পাইরাল গ্যালাক্সি মানে কি হচ্ছে? স্পাইরাল যেটা হচ্ছে কি এরকম টাইপের দেখতে, অনেকটা মাঝখানে এসে বাহুগুলো বেরিয়ে আসছে সেন্ট্রাল থেকে বাইরের দিকে, সেন্টার থেকে বাইরের দিকে। ওকে, এই ধরনের স্ট্রাকচারকে বলা হচ্ছে কি স্পাইরাল গ্যালাক্সি। ইট হ্যাজ আ সেন্ট্রাল নিউক্লিয়াস। এই মাঝখানে পোর্শনটাকে বলা হয় সেন্ট্রাল নিউক্লিয়াস। আমরা যদি দেখি মিল্কি ওয়ে গ্যালাক্সি অথবা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, এই মাঝখানে হচ্ছে কি এই পার্টটাকে বলা হচ্ছে কি নিউক্লিয়াস। ওকে, এখান থেকে আর্ম গুলো বেরিয়ে আসছে, তাহলে স্পাইরাল গ্যালাক্সি মাঝখানে কি থাকে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস মানে হচ্ছে একটা উজ্জ্বল একটা তারা। ওকে, নাও আর কি বলেছে? মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি হচ্ছে এর অন্যতম এক্সাম্পল। ইলেপটিক্যাল এর বাংলা কি? ইলেপটিক্যাল এর বাংলা হচ্ছে কি এই ধরনের শেপটা, এই ধরনের শেপ। এটা কি ধরনের শেপ? আমি যে ড্রটা করলাম সেটা কি ধরনের শেপ আমাকে বলতে পারবে? এই যে এই ধরনের শেপটা কি ধরনের শেপ? এটা কি সার্কেল বা বৃত্তকার? না। এটা কি স্কোয়ার? না। এটা কি ধরনের শেপ? এটা হচ্ছে কি উপবৃত্তকার। এই ধরনের উপবৃত্তকে ইংলিশে বলা হয় ইলেপটিক্যাল। তো আমরা যদি দেখি পিকচারটায় এই ধরনের শেপটাকে, এটা হচ্ছে কি উপবৃত্তাকার না? কিছুটা উপবৃত্তাকার। এটা বৃত্তকার না, কিন্তু এটা উপবৃত্তাকার। এগুলো সবগুলো উপবৃত্তাকার। এই ধরনের শেপকে বলা হয় ইংলিশে ইলেপটিক্যাল, মনে রাখতে হবে। তাহলে কি এক হচ্ছে স্পাইরাল, সেকেন্ড হচ্ছে কি ইলেপটিক্যাল। লাস্ট ওয়ান সেটা হচ্ছে কি ইররেগুলার। ইররেগুলার মানে হচ্ছে তার কোনো নির্দিষ্ট কোনো আকার নেই, কোনো রকম শেপ নেই। যে ধরনের শেপ হতে পারে, সেটা কি এরকম ধরনের হতে পারে, সেটা লম্বা স্ট্রেট হতে পারে, জাস্ট নর্মাল একটা ডটের মতন হতে পারে, অথবা ডিফারেন্ট টাইপের আকার টাইপের হতে পারে। ওকে, এই ধরনের শেপকে বলা হয় ইররেগুলার গ্যালাক্সিস। ওকে, and I hope you have understood. The next part আসা যাক যে আমাদের ইউনিভার্স সম্বন্ধে প্রাচীনকাল থেকে সায়েন্টিস্ট এবং দার্শনিকরা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা পোষণ করেছেন। তার মধ্যে আমরা জানতে পারবো, জানি যে রোমান চার্চ, ক্যাথলিক চার্চ মধ্যযুগে বা মিডল এজে, ইউরোপিয়ান মিডল এজে আমরা যখন হিস্ট্রিটা পড়বো তখন জানতে পারবো যে আমরা পড়েছি, ছোটবেলা থেকেই পড়েছি, বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট যারা আছে তারা অনেক ধরনের সাহিত্য এবং হিস্ট্রি পাঠ থেকে তারা দেখে তোমরা পড়েছো যে আমাদের ইউরোপে খ্রিস্টান ধর্মাবলম্বী অথবা ক্যাথলিক চার্চের পোপরা তারা এক ধরনের চিন্তা ভাবনা পোষণ করতো। এক হচ্ছে কি আমাদের পৃথিবী গোল, গোল না,
ফ্ল্যাট, জাস্ট ফ্ল্যাট। মানে বলছে কি আমাদের একটা এজে এসে আমরা সমুদ্র জলগুলো সব ঝরে ঝরে পড়ছে ঝর্ণা মতন। ওকে, এরকম ধরনের চিন্তা ভাবনা আছে। আবার অনেকে বলছে যে গোটা ইউনিভার্স যেটা আছে সেই ইউনিভার্সের মাঝখানে পৃথিবী অবস্থান করছে। ওকে, মাঝখানে পৃথিবীটা অবস্থান করছে। ওকে, এই ধরনের চিন্তা ভাবনা ছিল, কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা অ্যাকচুয়ালি ভুল। সেটা কে প্রমাণ করেছিল? প্রথমে আমরা জানি যে কে এই ধরনের চিন্তা ভাবনা প্রথমে পোষণ করেছিল, যে আমাদের ইউনিভার্সটা যেটা আছে তার মাঝখানে পৃথিবীটা অবস্থান করতো। কে? তিনি হচ্ছেন যে টলেমি propounded the theory that Earth was the center of the universe. ইউনিভার্স আমরা পড়েছি, ইউনিভার্সের ছবি দেখি আরেকবার। বলছে এই বড় একটা মহাজগতের মধ্যে পৃথিবীটা মাঝখানে অবস্থান করতে, একেবারে সেন্ট্রালে। শুনতে আমার তো হাসির মতো মনে হচ্ছে না? আমার নিজে পড়তেও এবং বলতেও আমার হাসি লাগছে। কিন্তু এই যদি ভাবি এখন বর্তমানে, এটা সত্যি করে একটা বোকার মতন চিন্তা ভাবনা। কে প্রমাণ করেছিলেন? টলেমি। আমাকে অনেকে ইনসাল্ট করছে না, কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে এবং চিন্তা করতে গেলেও একটু হাসি আসে। তো এটাকে কে ভুল প্রমাণ করেছিলেন এই ধরনের চিন্তা ভাবনা? কিন্তু এই চিন্তা ভাবনাটাকে যেহেতু খ্রিস্টানরা অথবা ক্যাথলিক চার্চরা, তারা এই চিন্তা ভাবনাটাকে অত্যন্ত ভাবছে যে পৃথিবী সবচেয়ে মাঝখানে অবস্থান করছে এবং পৃথিবী হচ্ছে মেন সেন্ট্রাল অফ অ্যাট্রাকশন। তার মানে এই ধরনের চিন্তা ভাবনাটাকে তারা ক্যাথলিক চার্চরা প্রপারণ করেছিলেন, প্রচার করেছিলেন। তো দেখা যাক এই চিন্তা ভাবনাটাকে কে বলেছিলেন যে এটা রং, কে ভুল প্রমাণ করেছিলেন? তো এটা ভুল প্রমাণ করেছিলেন যে কোপারনিকাস। কোপারনিকাস বলেছিলেন যে পৃথিবী না, সূর্য হচ্ছে আমাদের ইউনিভার্সের মধ্যে সেন্ট্রাল পার্ট। কিন্তু এখানে তো ভুল আছে না? ভুল না সঠিক? এটা যদি তোমরা এবার ভেবে দেখো। এবার আমার কথাটা হচ্ছে কি, কোপারনিকাস বলছে যে টলেমি বলেছিলেন যে পৃথিবী ইউনিভার্সের মাঝখানে অবস্থান করছে, কিন্তু কোপারনিকাস বলছে যে পৃথিবী না, সূর্য ইউনিভার্সের মাঝখানে অবস্থান করছে। এটা সঠিক না ভুল? ভাবো একবার, সঠিক না ভুল? বলছে সেন্ট্রাল অফ দ্য ইউনিভার্স, এটা সঠিক না ভুল? ভুল। কারণ ইউনিভার্সে তো মাঝখানে সূর্য না, সূর্য তো সোলার সিস্টেমের মাঝখানে। ওকে, ইউনিভার্সে মাঝখানে সূর্য না, সূর্য সোলার সিস্টেমের মাঝখানে, সেন্ট্রাল অফ দ্য সোলার সিস্টেম। তো তার জন্য কোপারনিকাসের এই চিন্তা ভাবনাটা ভুল। কিন্তু তিনি একটা পথ দেখিয়েছিলেন যে টলেমির যে চিন্তা ভাবনা যে বলছে পৃথিবী ইউনিভার্সের মাঝখানে, এটা ভুল। তিনি কোন থিওরির মাধ্যমে এটা এক্সপ্লেন করেছিলেন? সেটা এক্সপ্লেন করেছিলেন হেলিওসেন্ট্রিক থিওরি। থিওরিটার নামও রাখতে হবে, প্লিজ কাইন্ডলি নোট ইট ডাউন। আমি প্রথম থেকে বলেছি যে যখনই তোমরা কোনো সাবজেক্ট পড়বে, তারা একটা পার্টিকুলার কপি নেবে এবং সেটাকে নোট ডাউন করতে হবে। যা কিছু পড়বে সেই সাবজেক্ট বেসিসে সবকিছু নোট ডাউন করো। একটা পার্টিকুলার চ্যাপ্টার বানাও, তারপর নোট ডাউন করো। আমি সেটা বলছি প্রথম থেকে যে যা পড়বে নোট ডাউন করো। তাহলে কোপারনিকাস কোন থিওরি প্রকাশ করেছিলেন? কোপারনিকাস প্রমাণ করেছিলেন হেলিওসেন্ট্রিক থিওরি, এবং হেলিওসেন্ট্রিক থিওরিতে উনি বলছেন যে সূর্য ইউনিভার্সে মাঝখানে অবস্থান করছে। ওকে, নেক্সট। কিন্তু এটা ভুল। কোপারনিকাসকে ভুল প্রমাণিত করেছিলেন এই যে সূর্য সোলার সিস্টেমের মাঝখানে, ইউনিভার্সের মাঝখানে, এটা ভুল প্রমাণিত করেছিলেন কে? কেপলার। কেপলার আরেকজন সায়েন্টিস্ট, এবং তিনি কোপারনিকাসের থিওরিটাকে একটু হলেও কিছুটা চেঞ্জ করে সঠিক করেছিলেন। কি করেছিলেন? তিনি বলেছিলেন যে সূর্য অবশ্যই সেন্টারে অবস্থা করছে, কিন্তু ইউনিভার্সের না, এই শুধুমাত্র সোলার সিস্টেমের মাঝখানে, শুধু সোলার সিস্টেমের মাধ্যমে। কে প্রকাশ করেছিল? প্রমাণ করেছিলেন কোপারনিকাস। ওকে, নেক্সট হচ্ছে কি 1924 এডউইন হাবল। ওকে, এডউইন হাবল তিনি ফার্স্ট ডেমনস্ট্রেটেড দ্যাট এক্সিস্টেন্স অফ গ্যালাক্সি বিয়ন্ড দ্য মিল্কি ওয়ে। বিয়ন্ড দ্য মিল্কি ওয়ে, আমরা মিল্কি ওয়ে পড়েছি, মিল্কি ওয়ে ছবিও দেখেছি। মিল্কি ওয়ের বাইরেও যে আমাদের ইউনিভার্সটা আছে, মানে আমাদের একটা মহাজাগতিক একটা জগৎ আছে। ওকে, সেটা কে প্রথম প্রকাশ করেছিলেন অথবা ইন্ট্রোডিউস করেছিলেন? এডউইন হাবল। তোমরা এই নামটা কি একবার শোনা লাগছে না? এডউইন ছাড়াও, এডউইন নামটা যদি বাদ দিই, এই হাবল নামটা কি এটা শোনা লাগছে না? এবার ভাবো, এবার নামটা কি শোনা লাগছে না? তোমরা এখন অনেক ধরনের টেলিস্কোপ দেখেছো, টেলিস্কোপের নাম শুনেছো, জেমস ওয়েব টেলিস্কোপের নাম শুনেছো। তার আগে একটা হাই রেজলিউশন
স্পেস টেলিস্কোপ অবস্থান করতো, সেটার নাম হচ্ছে কি হাবল টেলিস্কোপ। হাবল টেলিস্কোপ। তোমরা কি জানো যে এডুইন হাবলের নাম অনুসারে ওনাকে সম্মান জানানোর জন্য হাবল টেলিস্কোপটা নাম দেওয়া হয়েছিল। তাই তোমরা এটা নামটা লিখে রাখো মনে করে, যে হাবল টেলিস্কোপটা হচ্ছে কি এডুইন হাবলের নামকে, এডুইন হাবলকে সম্মান জানানোর জন্য এই হাবল টেলিস্কোপটা নামকরণ করা হয়েছে। এবার আসা যাক যে আমাদের ইউনিভার্স, আমরা ইউনিভার্স পড়েছি, ইউনিভার্সের ডেফিনেশনও পড়েছি। এবার আমাদের অনেকে মনে আসে যে মনে পড়ে যে মনে হয় যে আমাদের ইউনিভার্সটা কি করে গঠিত হয়েছে। তার জন্য অনেক ধরনের থিওরি ইন্ট্রোডিউস করা হয়েছে। তার মধ্যে অন্যতম থিওরি হচ্ছে কি বিগ ব্যাং থিওরি। তার মধ্যে অন্যতম হচ্ছে কি বিগ ব্যাং থিওরি। শুধু সেটা না, তার মধ্যে আছে কি স্টেডি স্টেট থিওরি, পালসেটিং থিওরি। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি পিকচারগুলো অ্যাড করেছি। দেখা যাক প্রথম থেকে বিগ ব্যাং থিওরি থেকে। বিগ ব্যাং থিওরি, ওকে। বিগ ব্যাং থিওরিতে দেখো, এটা হচ্ছে পিকচার। এখানে বলা আছে যে কে আগে প্রথমে জানি কোন সায়েন্টিস্ট এটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। জর্জেস লেমেন্টার। জর্জেস লেমেন্টার, ওকে। জর্জেস লেমেন্টার এই বিগ ব্যাং থিওরিটাকে উনি প্রথম প্রপোজ করেছিলেন অথবা ইন্ট্রোডিউস করেছিলেন আমাদের সামনে পৃথিবীর ব্যক্তিদের কাছে। তো এখানে বিগ ব্যাং থিওরি প্রথম জিনিস হচ্ছে কি বিগ ব্যাং। ব্যাং মানে কি আওয়াজ বা আওয়াজ কোথা থেকে আসে? আওয়াজটা আসে বিস্ফোরণ থেকে। তো এই বিস্ফোরণটা কি করে হয়, কোথা থেকে শুরু হয় সেটা আবার দেখি। তোমরা এই পিকচারটা দেখতে পাচ্ছ, একটা কোন টাইপের, দেখতে একটা কোন টাইপের মনে হচ্ছে না? দেখতে একটা চোঙ অথবা মাইকের মতো মনে হচ্ছে একটা, তাই না? কিন্তু এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে একটা ছোট্ট একটা অবজেক্ট, এখানে সোর্স, ওকে। এই সোর্সটা আমাদের পৃথিবী, যে আমাদের ইউনিভার্স যেটা দেখেছি বড় পাড়া একটা অংশ, এই যে ইউনিভার্স এটা আমাদের, সেটা গ্র্যাজুয়ালি ডে বাই ডে, ইয়ার আফটার ইয়ার, এটা অ্যাকচুয়ালি সাইজটা ধীরে ধীরে বেড়ে চলেছে, ওকে। এবং যত বাড়ছে গ্যালাক্সিগুলোর তাদের মাঝখানে যে দূরত্ব ক্রমশ বেড়ে চলেছে। কেন হচ্ছে এটা? তার রিজন আছে। তার রিজন হচ্ছে বিগ ব্যাং। এই বিগ ব্যাংটা, এই যে আমাদের এই সোর্স এরিয়া, আমাদের এই পার্টিকুলার পার্টে বলা যায় অ্যাবাউট 13.8 বিলিয়ন ইয়ার্স এগো, 13.8 বিলিয়ন বছর আগে আমাদের এই ঠিক এরিয়াতে, এই ঠিক পার্টিকুলার পার্টে একটা বড় পাড়া একটা বিস্ফোরণ হয়েছিল। সে বিস্ফোরণটা কি করে হয়েছিল সেটা সায়েন্টিস্টরা খুঁজে বের করার চেষ্টা করছেন। কিন্তু এই যখন বিস্ফোরণটা হয় তখন অনেক ধরনের ডার্ক অবজেক্ট ছিল, অনেক ধরনের পার্টিকেলস ছিল, সেগুলো আস্তে আস্তে বিস্ফোরণের মাধ্যমে ছড়াতে শুরু করে চারিদিকে, ওকে। যখন তোমরা বিস্ফোরণ দেখবে, কোনো একটা বোম ফাটছে, তখন তার পাশাপাশি কি এটা ফ্রিকোয়েন্সি তৈরি হয়, একটা এয়ারটা চারিদিকে ছড়াতে শুরু করে, তাই না? ঠিক তেমনি এই মহাকাশে একটা বড় একটা বিস্ফোরণ হয়, এই বিস্ফোরণটাকে বলা হয় বিগ ব্যাং। এবং এই বিগ ব্যাং এর জন্যই এই যে অবজেক্ট গুলো ছিল, ফার্স্ট স্টার্স অ্যাপিয়ার্ড, ডার্ক এজেস বা ডার্ক অবজেক্টস, এগুলো আস্তে আস্তে স্প্রেড করতে শুরু করে। এবং যত সময় এগোতে থাকে ততই নতুন গ্যালাক্সি এবং গ্যালাক্সি মাঝখানে দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। তো এটাই বলা হচ্ছে যে বিগ ব্যাং থিওরি প্রথম বিস্ফোরণ, যার মাধ্যমে গ্যালাক্সি গুলো উৎপত্তি হয়, ওকে। এবার দেখো এখানে around 13.8 billion years ago one big explosion occurred leading to the formation of what? Of galaxies, of stars and other heavenly bodies, nebula, gaseous object, stars, planet, galaxy, এগুলো হচ্ছে কি হেভেনলি বডিজ এর মধ্যে পড়ছে। তো এখানে একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, এখানে তোমরা একটা পিকচার দেখতে পাচ্ছ। এখানে একটা পিকচার, আমি কি বলেছিলাম যে যত সাইজ বাড়ছে গ্যালাক্সি ইউনিভার্সের, ততই গ্যালাক্সি মাঝখানে যে ডিফারেন্সটা বা দূরত্বটা ক্রমশ বেড়ে চলেছে।
ওকে, এই বিগ ব্যাং এ এটা হচ্ছে একটা অন্যতম বৈশিষ্ট্য। নেক্সট থিওরিতে যদি আমরা আসি, সেটা হচ্ছে কি স্টেডি স্টেট থিওরি। তো স্টেডি স্টেট থিওরি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা দুটো পিকচার, এখানে দুটো পিকচার যদি ডিভাইড করে দিই আমরা দেখতে পাবে তিনটে নিচে উপরে তিনটে সার্কেল আছে। বিগ ব্যাং থিওরিতে বলছে যে যখন বিস্ফোরণটা হয় তখন প্রথমে ছিল সাইজ ছোট, ধীরে ধীরে বড় হতে থাকে। ওকে, ইউনিভার্সের সাইজটা ধীরে ধীরে বড় হতে থাকে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে ডটগুলো আছে না, ডটগুলো মাঝখানে দূরত্বটা আস্তে আস্তে বাড়তে থাকে। এই ডটগুলোকে এক একটা ডটকে বলা হচ্ছে গ্যালাক্সি, অনেক ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট গ্যালাক্সি, তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। কিন্তু স্টেট থিওরিতে ওরা প্রথমে বলছে যে পৃথিবীটা, আমাদের ইউনিভার্সটা বিগ ব্যাং থিওরির মাধ্যমেই হয়েছে, বিগ ব্যাং এর মাধ্যমেই হয়েছে, বিগ ব্যাং থিওরি না, বিগ ব্যাং এর মাধ্যমেই হয়েছে। কিন্তু তার সাইজ বাড়তে থাকে, কিন্তু এই ইউনিভার্সের যে গ্যালাক্সি গুলো তাদের মধ্যে দূরত্ব কোনো রকম চেঞ্জ হয় না। তোমরা এখানে পিকচার গুলো দেখতে হবে যে যে ডটগুলো আছে, ডটগুলোর মধ্যে যে ডিস্টেন্স গুলো আছে কোনো রকম চেঞ্জ হচ্ছে না। বিগ ব্যাং থিওরিতে যেমন চেঞ্জ হচ্ছে, এখানে কোনো রকম চেঞ্জ হচ্ছে না, যেমন তেমনি সাইজ থেকে যাচ্ছে। এই থিওরিটা প্রথমে কে প্রপায়ন করেছিলেন, কারা? বন্ডি, গোল্ড এবং ফ্রেড হয়লে। ওকে, ফ্রেড হয়লে এনারা ডেভেলপ করেছিলেন এই স্টেডি স্টেট থিওরি। স্টেডি মানে স্থির, স্টেট মানে যা অবস্থান আছে সেই অবস্থানেই ফিক্স আছে, কোনো রকম চেঞ্জ হচ্ছে না। তো তার না এই ধরনের যে চিন্তা ভাবনা, এই যে কোনো রকম চেঞ্জ হচ্ছে না, এই ধরনের চিন্তা ভাবনার জন্য এই যে মেন যে টপিকটা, মেন যে পয়েন্ট যে তারা প্রপায়ন করেছিলেন, তার বাকি যে সায়েন্টিস্ট এবং রিসার্চাররা আছেন তারা পরবর্তীকালে যখন এটা নিয়ে রিসার্চ করেছিলেন, নেড়ে ঘেটে যখন দেখেছিলেন, তখন তারা এটা বলেছেন এটা পুরো ভুল থিওরি, এরকম হতেই পারে না যে ইউনিভার্সটা, যে গ্যালাক্সির মাঝখানে যে ডিস্টেন্স কোনো চেঞ্জ হচ্ছে না। তো তার মানে লাস্ট পর্যন্ত একটা কথা বলে রাখি যে বিগ ব্যাং থিওরিটাই একেবারে সলিড একেবারে কংক্রিট থিওরি হিসেবে ধরে নেওয়া হয়েছে যে আমাদের ইউনিভার্সটা কি করে ইন্ট্রোডিউস হয়েছে। তো এখানে বলছে যে পড়ে নিয়ে আবার স্টেডি স্টেট থিওরিতে কি বলছে, দিস থিওরি স্টেটস দ্যাট although the universe is expanding, it nevertheless does not change its appearance over time, does not change its appearance, বা এর গঠনটা কোনো রকম চেঞ্জ হচ্ছে না। তো এই মেইন জিনিসটা পয়েন্টে যখন বলছে, তখন তার না এই মেইন পয়েন্টের জন্য এটা পুরো করে খারিজ হয়ে যায়। নেক্সট আছে কি পালসেটিং থিওরি। এটা একটা আলাদা ডিফারেন্ট টাইপের। আমাদের পালস মাপি না আমাদের হাতে যে পালসটা আছে, সেই পালসটা কিসে মাপি আমরা? হৃৎপিণ্ডে না? হৃৎপিণ্ডটা কি করে, একবার সংকুচিত হয়, একবার বেড়ে যায়, তাই তো? মানে একবার কি বলবো, ক্লোজ হয়, এবার ওপেন হয়, ক্লোজার ওপেন হয়, পালস যেটা বলা হয়। তো বাড়ছে কমছে, এই ধরনের চিন্তা ভাবনাকে বলা হচ্ছে কি পালসেটিং থিওরি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা সার্কেল দেওয়া আছে, সার্কেলের আশেপাশে অ্যারোগুলো বাইরের দিকে যাচ্ছে, আবার এটা দেখতে পাচ্ছ ডান দিকে একটা সার্কেল আছে সাইডের দিকে, এগুলো অ্যারোগুলো ভেতরের দিকে আসছে। এটা দেখাতে এসেছে যে, এটা বলতে এসেছে যে একবার পৃথিবী ইউনিভার্সটা এবার বাড়ছে, একটা নির্দিষ্ট টাইম ধরে পজ নেওয়ার পর আবার ইউনিভার্সটা ভেতরের দিকে সংকুচিত হচ্ছে। এই ধরনের চিন্তা ভাবনাকে, এই ধরনের থিওরিকে বলা হচ্ছে কি পালসেটিং থিওরি। ওকে, তোমরা এখানে পিকচারটা দেখতে পাচ্ছ, এই যে এখানে সার্কেল আছে, সার্কেলটা আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হলো একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, পজ নিল, তারপর আবার ইউনিভার্সটা ছোট হতে শুরু করছে। এই ধরনের চিন্তা ভাবনাকে বলা হচ্ছে কি পালসেটিং থিওরি। কারা প্রপায়ন করেছিলেন দেখি আমরা আবার, আর্থার এডিংটন। এই থিওরিটা উনি প্রথম না, ওনার আগে অনেক ধরনের সায়েন্টিস্টরা এবং রিসার্চাররা এই চিন্তা ভাবনাটাকে নিয়ে পড়াশোনা করছিলেন। ঠিক 1917 এই বছরে আর্থার এডিংটন এই যে থিওরিটা তিনি জনসমক্ষে সায়েন্টিফিক্যালি এবং সিস্টেমেটিক্যালি ইন্ট্রোডিউস করেন। তারপর পড়ি, দ্য ইনিশিয়াল কনসেপ্ট ওয়াজ প্রপোজড as early as 1879 and further applied and developed by scientists like Arthur Eddington. ইনি হচ্ছেন একজন প্রথম, তিনি সায়েন্টিফিক্যালি এটা ডেভেলপ করেন এবং ইন্ট্রোডিউস করেন। ওকে, অ্যাকর্ডিং টু দিস থিওরি দ্য ইউনিভার্স ইজ সাপোজড টু বি এক্সপ্যান্ডিং অ্যান্ড কন্ট্রাক্টিং। এক্সপ্যান্ডিং মানে বেড়ে চলেছে, কন্ট্রাক্টিং মানে ভেতর দিকে সংকুচিত হচ্ছে। Alternately, that is pulsating. At present the universe is expanding. বর্তমান টাইমে পালসেটিং থিওরি অনুসারে পৃথিবীটা এখন বর্তমানে কালে বেড়ে চলেছে। বিগ ব্যাং থিওরিতে আমরা দেখেছি না পিকচারে,
এখানে যে পৃথিবীটা এখন বেড়ে চলেছে এবং যে গ্যালাক্সিগুলো যে ডিস্টেন্সগুলো আস্তে আস্তে বেড়ে চলেছে, পালসেটিং থিওরিটা বলছে বর্তমানকালে ইউনিভার্সটা বেড়ে চলেছে। ওকে, কত বছর ধরে সেটা ঠিক ঠিক হয় নাই, কিন্তু আমরা জানতে পারছি যে বর্তমানকালে পালসেটিং থিওরি অনুসারে ইউনিভার্সিটা আস্তে আস্তে বর্তমানকালে বাড়ছে। একটা নির্দিষ্ট টাইম যাওয়ার পর আবার ইউনিভার্সিটির ভেতর দিকে সংকুচিত হবে। নেক্সট আসি আমরা স্টার্স। স্টার্স হচ্ছে যে উজ্জ্বল যে নক্ষত্র, স্টারের বাংলা হচ্ছে কি নক্ষত্র। উজ্জ্বল যে অবজেক্ট গুলো আমাদের এই যে সোলার সিস্টেমের মধ্যে আছে অথবা গ্যালাক্সির মধ্যে যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে কি নক্ষত্র। এই স্টার বা নক্ষত্রগুলো বিভিন্ন ধরনের গ্যাসিয়াস অবজেক্ট দিয়ে গঠিত। কিছু হচ্ছে হিলিয়াম দিয়ে তৈরি, কিছু হাইড্রোজেন গ্যাস দিয়ে তৈরি। এগুলো কন্টিনিউয়াসলি বার্নিং বা জ্বলে চলেছে। স্টারের ডেফিনেশন করি, স্টার্স are heavenly bodies made up of hot burning gases thus shining by their own. তো সূর্যটা কি দিয়ে তৈরি? হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস দিয়ে তৈরি এবং এটা কন্টিনিউয়াসলি জ্বলে চলেছে। ওকে, তো স্টারেরও অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে। যেমন আমরা বললাম যে ইউনিভার্সের যে গঠন করা হচ্ছে, ইউনিভার্স গঠনের সময় বিভিন্ন ধরনের যে থিওরি যেন বলা হচ্ছে, ঠিক তেমনি স্টারেরও বা নক্ষত্রগুলোরও যে বিভিন্ন ধরনের নক্ষত্র লক্ষ্য করা যায়। একটা হচ্ছে কি নিউট্রন স্টার অর পালসার স্টার। ওকে, এর ডেফিনেশনটা কি পড়ি। ইফ দ্য স্টার ইজ বিগার দ্যান দ্য সান বাট নট মোর দ্যান দ্য টুয়াইস অ্যাজ বিগ, এই নিউক্লিয়াস অর পালসেটিং স্টার গুলোর সাইজ হচ্ছে বর্তমানে যে সূর্য আছে আমাদের, সেই সূর্যের সাইজের থেকে অনেক বড়, কিন্তু দ্বিগুণ না। ওকে, দ্বিগুণ অথবা ত্রিগুণ না, তিনগুণ না, এগুলো দ্বিগুণের থেকে কম কিন্তু সূর্যের সাইজ থেকে বেশি। and but is not more than twice as big, it will turn into a neutron star. এই ধরনের স্টার গুলোকে বলা হয় কি নিউট্রন স্টার অথবা পালসার স্টার। কোশ্চেন এই ধরনের কোশ্চেন গুলো পরীক্ষায় এই ধরনের কোশ্চেন গুলো আসতে পারে। তো এই মেইন পয়েন্ট গুলো নোট ডাউন করো, নট বিগার দ্যান টুয়াইস অ্যাজ বিগ অফ সান। ওকে, they are formed due to the novia or supernova explosion. যখন আমাদের সৌরজগতে বড় বড় যখন নক্ষত্রগুলো ব্লাস্ট করে, সো এই ধরনের ব্লাস্ট গুলো বলা হয় কি সুপারনোভা এক্সপ্লোশন। ওকে, এই সুপারনোভা এক্সপ্লোশনের পর যে ছোট ছোট স্টার গুলো উৎপত্তি হয়, এই ধরনের স্টার গুলোকে বলা হয় কি নিউক্লিয়াস স্টার অর পালসার স্টার। ওকে, তো সুপারনোভা এক্সপ্লোশন হচ্ছে মেন রিজন পালসার স্টার অথবা নিউক্লিয়াস স্টারের উৎপত্তির কারণ। and primarily composed of neutrons. Neutrons হচ্ছে মেন একটা অবজেক্ট। ওকে, নিউক্লিয়াস ভেতরে এটা থাকে। নেক্সট হচ্ছে কি a star color indicating the temperature of the surface. নেক্সট পার্ট হচ্ছে কি স্টারের বিভিন্ন ধরনের কালার হয়। যেমন আমাদের সূর্য একটা নক্ষত্র বা স্টার, এর কালার কি ইয়েলো। তারপর আছে কি রেড, দুটো স্টেজ। তার আগে আরেকটা হচ্ছে কি প্রথম স্টেজ হচ্ছে কি ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ এন্ড থার্ড স্টেজ। ওকে, কালার দিয়ে দেখাই। ফার্স্ট স্টেজে আছে কি, ফার্স্ট স্টেজে কালার আছে জাস্ট ব্লু। সেকেন্ড স্টেজে কি কালার আছে? সেকেন্ড স্টেজে কালার আছে ইয়েলো। ওকে, আর থার্ড স্টেজে কালার আছে কি রেড। ওকে, ব্লু কালার, ব্লু স্টার হচ্ছে কি সবচেয়ে ম্যাক্সিমাম টেম্পারেচারকে ইন্ডিকেট করে এবং সেটা হচ্ছে কি প্রথম স্টেজ। কোনো নক্ষত্র অথবা স্টারের ফার্স্ট স্টেজকে বলা হচ্ছে কি ফার্স্ট স্টেজ কালার হবে কি ব্লু এবং অত্যন্ত তার সারফেস এরিয়া অত্যন্ত উজ্জ্বল হবে এবং অত্যন্ত হাই টেম্পারেচার লক্ষ্য করা যাবে। নেক্সট স্টেজ হচ্ছে কি ইয়েলো, এই সারফেস এরিয়া কম্পারেটিভলি লো অথবা লেস দ্যান দ্য ফার্স্ট স্টেজ। ওকে, আর লাস্ট ওয়ান হচ্ছে কি রেড স্টার। রেড স্টার হচ্ছে কি কোন একটা মানুষ যেমন ওল্ড এজ আছে ঠিক তেমনি নক্ষত্রেরও অথবা স্টারেরও ওল্ড স্টেজ হচ্ছে কি সেটা হচ্ছে কি সারফেস এরিয়া যখন রেড কালার হয়ে যাবে তখন তার টেম্পারেচার কম হয়ে যাবে এবং সেটাকে ইন্ডিকেট করবে যে তারাটা অথবা নক্ষত্রটা
বয়স হয়ে আসছে এবং তার শেষের দিকে। আমাদের সূর্যের বর্তমান কালার হচ্ছে কি ইয়েলো। যখন প্রথম স্টেজ ছিল তখন ছিল ব্লু, এবং আস্তে আস্তে তোমরা কি জানো যে আমাদের সূর্য লাস্টে যখন বয়স হয়ে যাবে অথবা মৃত্যুর দিকে যখন চলে আসবে তখন সেটা রেড কালার হয়ে যাবে এবং তার সাইজও আস্তে আস্তে বেড়ে উঠবে। এবং এটা সায়েন্টিস্টরা এটাও বলছেন যে সূর্য তার সাইজ আস্তে আস্তে বাড়তে বাড়তে বুধকেও একটা টাইমে গিলে নেবে, বা বুধের যে এরিয়াটা যে সূর্যকে প্রদক্ষিণ করে সেই পার্টটা সূর্যের মধ্যে চলে আসবে। লাস্টে দেখা যাবে যে বুধটাও আর নেই। নেক্সট, blue colors denotes the maximum temperature, then comes yellow and then red. এই তিনটে স্টেজ মনে রেখো দয়া করে। এভলিউশন অফ দ্য স্টার্স, স্টারেরও ডেভেলপমেন্ট হচ্ছে অথবা পরিবর্তন হচ্ছে। আর হচ্ছে কি প্রোটোস্টার। কি হচ্ছে প্রোটোস্টার? প্রোটোস্টারটা কি আবার পড়ি। It is the stage where the helium's core become increasingly heavy. আমরা বলেছি না যে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস দিয়ে বিভিন্ন ধরনের গ্যাসগুলো থাকে সেগুলো আস্তে আস্তে নিজে থেকে জ্বলতে শুরু করে, বার্ন ডাউন, এবং যখন জ্বলে তখন তার নিজস্ব তেজ এবং উজ্জ্বলতা এবং টেম্পারেচার ক্রিয়েট হয়, তার জন্য নক্ষত্রগুলো আস্তে আস্তে জ্বলে ওঠে বা গ্লো করে। তো প্রোটোস্টারের ভেতরে কি থাকে? কোরে অংশে থাকে হিলিয়াম, ওকে, এবং সেটা অত্যন্ত ভারী। and it started to expand outer layer. যত জ্বলবে তত হিলিয়ামটা আস্তে বাইরের দিকে বাড়তে থাকবে এবং তার সাইজ ইনক্রিজ হবে। তাহলে প্রোটোস্টারের ভেতরে কি থাকে? কিসের বেস? দ্য হেভি বডি অফ হিলিয়াম। ওকে, নেক্সট পার্ট আছে কি রেড জায়ান্ট। রেড জায়ান্ট আমরা পড়েছি যে সূর্যের লাস্টে অথবা কোনো একটা নক্ষত্রের লাস্টের পার্টকে বলা হচ্ছে কি রেড কালার, ওকে, অথবা রেড জায়ান্ট কেন বলেছে? কারণ এই সাইজটা আস্তে আস্তে বেড়ে যায় যখন লাস্টে যখন কোনো নক্ষত্র যখন মৃত্যুর শেষের দিকে থাকবে তখন সূর্যটা অথবা নক্ষত্রটা বাড়তে থাকবে, সাইজটা বড় হতে থাকবে, ওকে, এবং কালারটা রেড হয়ে যাবে। কি বলেছে এরপরই? দিস স্টেজ রেজাল্ট ইনটু দ্য swelling and reddening of the outer regions of the star. This type of gigantic dimension is called red star. মানে সোয়েলিং মানে কি? ফুলে ওঠা, এবং রেডিনিং মানে লাল হয়ে যাওয়া, ওকে। এটা যদি কোনো একটা নক্ষত্র থাকে তার সাইজ আস্তে আস্তে বড় হতে থাকবে, ওকে। এই বড় হয়ে যাওয়াকে বলা হয় সোয়েলিং, ওকে, এবং কালারটা রেডেনিং হয়, লাল হয়ে যায়। লাস্ট হচ্ছে কি হোয়াইট ডোয়ার্ফ মানে বামন। হোয়াইট মানে যে নক্ষত্রগুলো কালার সাদা হয়, ওকে। সো পড়ি, if the mass of the star is relatively smaller like that of our sun, হোয়াইট ডোয়ার্ফের মেন জিনিস হচ্ছে কি সূর্য থেকে ছোট, কিন্তু সেটা হিলিয়াম অথবা হাইড্রোজেন যে কোনো গ্যাস দিয়ে বার্ন ডাউন হচ্ছে এবং সেটা নিজে থেকে গ্লো হচ্ছে, সেগুলো হচ্ছে নক্ষত্র, তাই তো? নক্ষত্র এটাই তো ডেফিনেশন। কিন্তু যে নক্ষত্রগুলোর সাইজ সূর্য থেকে ছোট এই ধরনের নক্ষত্রকে বলা হচ্ছে কি হোয়াইট ডোয়ার্ফ। তাহলে হোয়াইট ডোয়ার্ফের মেইন জিনিস কি হচ্ছে কি রিলেটিভলি স্মলার দ্যান দ্যাট অফ আওয়ার সান। নেক্সট পার্ট, the gases that reach the outer layer are expanded, okay, expelled. As these expelled gases cool and contract, the star become white and dwarf, okay. এটা অ্যাকচুয়ালি বড় হতে পারে না, যত বাইরের দিকে যেতে থাকে তত এটা ঠান্ডা হয়ে যায়, ওকে। এটা হচ্ছে মেইন রিজন। তো হোয়াইট ডোয়ার্ফে যখন পড়ছি তখন আমরা এক ধরনের উজ্জ্বল তারা কথা মনে করতে পারি আমরা, সেটা হচ্ছে কি সিরাস হচ্ছে কি আমাদের সূর্যের পর সবচেয়ে সৌরজগতের মধ্যে সবচেয়ে নিকটস্থ নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র হচ্ছে কি সিরাস ইজ দ্য ব্রাইটেস্ট স্টার আউটসাইড অফ আওয়ার প্ল্যানেট, আওয়ার সোলার সিস্টেম, ওকে। সিরাস হচ্ছে আমাদের সোলার সিস্টেমের বাইরে সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র। সিরাসকে বলা হচ্ছে কি ডগ স্টার। সিরাসকে বলা হচ্ছে ডগ স্টার কেন? স্টার আবার ডগ কোইন হতে পারে না, তার বলার রিজন আছে। সিরাস হচ্ছে কি কনস্টেলেশন, একটা কনস্টেলেশনের মধ্যে একটা অংশ। সেই কনস্টেলেশন নাম কি হচ্ছে? কনস্টেলেশন হচ্ছে ক্যানিস মেজর হচ্ছে একটা কনস্টেলেশন।
কনস্টেলেশনের বাংলা কি হচ্ছে? নক্ষত্রপুঞ্জ। কনস্টেলেশনের বাংলা কি নাম হচ্ছে কি? নক্ষত্রপুঞ্জ। তো আমরা সপ্তর্ষি নক্ষত্রমণ্ডল, ওকে, সপ্তর্ষি নক্ষত্রমণ্ডলের নাম শুনেছি, কালপুরুষের নাম শুনেছি, ঠিক তেমনি ক্যানিস মেজর এটা হচ্ছে একটা নক্ষত্রমণ্ডল। ওকে, এই নক্ষত্রমণ্ডলের মধ্যে উজ্জ্বলতম তারার নাম হচ্ছে কি? সিরাস। ওকে, ক্যানিস মেজরি একটা ল্যাটিন ওয়ার্ড, ক্যানিস মেজরি একটা ল্যাটিন ওয়ার্ড, তার মানে হচ্ছে কি গ্রেটার ডগ। গ্রেটার ডগ। সপ্তর্ষি মণ্ডল কিরকম দেখতে লাগে ভাই? জিজ্ঞাসা চিহ্নের মতন না? কালপুরুষ একটা মানুষের মতন দেখতে লাগে, মানুষের মতন দেখতে লাগে এরকম ভাবে, হাতে এরকম টাইপের দেখতে লাগে, তাই তো? কালপুরুষ এরকম টাইপের দেখতে লাগে, সপ্তর্ষি মণ্ডল এরকম টাইপের, তাই তো? ক্যানিস মেজরি এটাও একটা ডগের মতন, কুকুরের মতন দেখতে লাগে। ওকে, সিরাস, যে সিরাসটা আছে, তো আমরা ক্যানিস মেজরি নাম শুনলাম, এটা ল্যাটিন ওয়ার্ড যেটা হচ্ছে গ্রেটার ডগ। ওকে, তো আমরা এখানে সিরাস নাম বলেছিলাম না? সিরাস তোমরা যেমন এখানে সিরাস এ আছে, সিরাস বিও আছে, সিরাস এ আর হচ্ছে সিরাস বি। সিরাস বিটা হচ্ছে কি? ডুয়ার্ফ স্টার, হোয়াইট ডুয়ার্ফ। ওকে, সিরাস বি হচ্ছে কি? হোয়াইট ডুয়ার্ফ। ওকে, আর সিরাস এ হচ্ছে কি? ব্রাইটেস্ট স্টার, এটা হচ্ছে সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র। ওকে, এইগুলো জেনে রাখা প্রয়োজন, কারণ এখন বর্তমান টাইমে আমাদের কম্পিটিটিভ এক্সামটা অত্যন্ত হাই, মানে হাই লেভেল হয়ে যাচ্ছে। এসএসসি, সিজিএস, সিএইচএসএল এগুলো যদি আমরা দেখি, ভেতর থেকে কোশ্চেন করছে, মানে বলা হয় যে ইউপিএসসি ছোট ভাই বলতে গেলে, ঠিক আছে? ইউপিএসসি যদি ছোট ভাই হয় তাহলে বুঝতে পারছো ইউপিএসসি কোন লেভেলে কোশ্চেন করে। ঠিক তেমনি ডিটেলসে পড়া, যে একটি হলো কিছুটা সময় তোমাদের ডিটেলসে পড়তে হবে, কিছুটা হলেও খাটতে হবে, এবং খাটার জন্য আমরা অবশ্যই তোমাদের সাথে আছি। তবে না, আসে আসছি কি, হোয়াট ইজ কনস্টেলেশন? কনস্টেলেশন, কনস্টেলেশন আসলে কি? কনস্টেলেশন কি? আমরা বলেছিলাম নক্ষত্র মণ্ডল, নক্ষত্র মণ্ডল, সৌরমণ্ডল না, নক্ষত্র মণ্ডল। কনস্টেলেশন বাংলা হচ্ছে নক্ষত্র নক্ষত্রমণ্ডল। ওকে, কনস্টেলেশন বলেছে কি? A constellation is a group of star that appears to form a recognizable pattern or shape in the sky like an animal, person, object or mythological figures. আমি বলেছিলাম না, শেপ অথবা প্যাটার্ন, অবজেক্ট, এরকম কোশ্চেন মার্ক, কালপুরুষ কুকুর, গ্রেটার ডগ, যে ক্যানাস মেজরি। আমরা পিকচারগুলো দেখবো, আমরা এখানে পিকচারগুলো দেখি। এখানে দেখো, এটা হচ্ছে কি? ওরিয়ন। ওরিয়নটাকে বাংলায় নাম হচ্ছে কি? কালপুরুষ। এটা হচ্ছে কালপুরুষ, এটা হচ্ছে কালপুরুষের ইংলিশ নেম, ওরিয়ন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কালপুরুষ। তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মাইথোলজিক্যাল ফিগার, ক্যানেস, এখানে কুকুরের পিকচার আছে, অনেক ধরনের পিকচার গুলো দেওয়া আছে, সাপের পিকচার, ক্রাউনের পিকচার। এগুলো হচ্ছে কি? এক একটা শেপ দিয়ে মনে রাখার জন্য ইউজ করা আছে। কেন আমরা এই ফিগার গুলো অথবা নক্ষত্র মন্ডল গুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ বর্তমান কালে তো কম্পাস চলে এসছে, কিন্তু অতীতকালে, অত্যন্ত প্রাচীনকালে, যখন নাবিকরা রাত্রেবেলা যখন তারা নেভিগেট করতেন, সমুদ্রে যখন যাতায়াত করতেন, তখন তারা দিক নির্ণয়ের জন্য এক একটা স্টার এবং নক্ষত্র মণ্ডলকে নির্ধারণ করে দিক নির্ধারণ করতেন। ওকে, এই কারণে নক্ষত্র মণ্ডল খুবই বর্তমানকালে, প্রাচীনকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, বর্তমানকালে গুরুত্বপূর্ণ তাদের সায়েন্টিফিক রিসার্চের জন্য। নেক্সট পার্ট আছে যে নামগুলো, কিছু ইম্পর্টেন্ট নাম। কিছু ইম্পর্টেন্ট নাম হচ্ছে কি? ওরিয়ন দ্য হান্টার, কালপুরুষ, হান্টার বলা হয়। উর্সা মেজর দ্য গ্রেটার বিয়ার, দ্য গ্রেট বিয়ার ইনক্লুডস দ্য বিগ ডিপার, উজ্জ্বলতম নক্ষত্র, দ্য বিগ ডিপার। তাহলে কি উর্সা মেজরের মধ্যে উজ্জ্বল নক্ষত্র নাম হচ্ছে দ্য বিগ ডিপার। দ্য ক্যানিস মেজর দ্য গ্রেট ডগ, ওকে, ক্যানিস মেজর গ্রেট ডগ কন্টেন্স সিরাস, উজ্জ্বলতম নক্ষত্র। স্করপিয়াস দ্য স্করপিয়ন, স্করপিয়াস মানে হচ্ছে কি? স্করপিয়ন। ওকে, এগুলো হচ্ছে কি এখনো পর্যন্ত এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, মেজর। ওকে, বর্তমানকালে এখনো পর্যন্ত
88 বা 68টা কনস্টেলেশন পাওয়া গেছে, এখনো পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তারও বর্তমানকালে সায়েন্টিস্ট এবং রিসার্চাররা এখনো পর্যন্ত খুঁজে বেড়াচ্ছেন এবং আরো কনস্টেলেশন ভবিষ্যৎকালে অ্যাড হতে পারে। ওকে, তো আজ পর্যন্ত এখনো পর্যন্ত এতটা পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে পার্ট 2 এ আমরা আসবো সৌরজগতের দূরত্ব নির্ধারণ এবং সোলার সিস্টেমে আমাদের বাকি সূর্য থেকে শুরু করে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলোর ইম্পর্টেন্ট ফ্যাক্ট এবং ফিগারগুলো আমরা দেখব এবং পরবর্তীকালে ইন ডিটেলসে ডেসক্রাইব করব। তো এখন আমরা ভিডিওটা শেষ করি। নমস্কার, সাবস্ক্রাইব করবেন এবং ধন্যবাদ।